মমতা ব্যানার্জি হঠাৎ করে একটা ক্ষমতা পেয়েছেন, সেটাকে স্থায়ীকরণের ক্ষমতা তার কাছে নেই, তাই এই পার্টি ধ্বংস হবে। শ্রীলঙ্কা থেকে অত্যাচারীদের তামিল যদি ঢোকে তাদের কি জায়গা দেওয়া হবে, নাগরিকতা দেওয়া হবে? এগুলো গল্পটা হচ্ছেই এটাকে একটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে রূপান্তরিত করে, না তো সরকার আরামসে দিতে পারে নাগরিকত্ব, আরামসে। কি করবে সিএ? আজকে 4 বছর 5 বছর হয়ে গেল, রুল তৈরি করতে পারেনি। রুলটা তৈরি করবে কখন? ভোটের আগে আরেকটা ধোকা দিবে। সিএ তো আইন হয়ে গেছে অনেক আগে। আমি আবার বলছি, আসামে গিয়ে এই কথা বলতে পারবে যে আমরা সিএ চালু করছি? বলুন। সিএ অর্থাৎ নাগরিক অধিকার দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের 9টা রাজ্যের চিফ সেক্রেটারি আর 30টা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়ে গেছে। 9টা রাজ্যের চিফ সেক্রেটারি দিতে পারে, নতুন কিছু নেই এটার মধ্যে। সিএ নামে আরেকটা বিভাজনের গল্প ছাড়া কিছু হবে না। মানুষ করে পেটেন্ট নয়, মানুষ করে ফিক্সড ডিপোজিট নয়। মানুষের মতামতকে যারা গ্রাহ্য না করে তারা এইসব কথা বলে। এটা হচ্ছে ব্যাপার, ওদের এই ঔদ্ধত্য, এটা ওদের ঔদ্ধত্য, এটা ওদের অহংকার, এটা ওদের গর্ব, এটা মানুষের মতামতকে অগ্রাহ্য করার মানসিকতা। ওরা তো হচ্ছে আমাদের ইভিএম আছে, পুলিশ আছে, ইডি আছে, সিবিআই আছে, সব কিছু করে নেব। তাহলে কী করে বলে ভোট হওয়ার আগে? চোর ছাড়া এই দলে কিছু আছে? যারা ক্ষমতা আছে সব চোর। ক্ষমতা যারা পেয়েছে চুরি তাদের করতেই হবে, চুরি না করলে তাদের পথ থেকে তাড়িয়ে দেওয়া হবে। শুধু চুরি করলে হবে না, চুরি করো এবং ঠিক মতন ভাগ দাও। এখানে কোনো গড়বড় হলে দল থেকে চলে যাও। এটা হচ্ছে তৃণমূল। দেখুন, সারা বাংলা জুড়ে এটা হচ্ছে। তৃণমূলের গোষ্ঠী তৃণমূল পার্টি সারা বাংলা জুড়ে জেরবার, উপর থেকে নিচ পর্যন্ত তৃণমূলের অন্তদ্বন্দ্বের দীর্ঘ এই পার্টি। প্রতিদিন সংঘর্ষ, প্রতিদিন নিজেদের মধ্যে মনোমালিন্য, এবং ক্রমশ এটা তীব্র আকার নেবে। কারণ একটা পার্টি যদি তার কোনো আদর্শ না থাকে, কোনো ভিত্তি না থাকে, হঠাৎ গজিয়ে উঠে একটা পার্টি ক্ষমতাকে দখল করা যেতে পারে, সেটাকে স্থায়ী করা যেতে পারে না। ক্ষমতা পাওয়া না পাওয়া অকেশনাল, কিন্তু আদর্শের উপর ভিত্তি করে পলিটিক্স করাটা হচ্ছে পারপিচুয়াল। মমতা ব্যানার্জি হঠাৎ করে একটা ক্ষমতা পেয়েছেন, সেটাকে স্থায়ীকরণের ক্ষমতা তার কাছে নেই, তাই এই পার্টি ধ্বংস হবে। লোকেরা বলছে ইভিএমটাকে বদলানো উচিত, কারণ ইউরোপ, আমেরিকা, সেখানেও ইভিএম ছেড়ে মানুষ ব্যালটে ভোট দিচ্ছে। এটা একটা দাবি। পাশাপাশি ইভিএম যদি চালু রাখতেই হয়, ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট এটাকে অবশ্যই করতে হবে। এটা ইলেকশন কমিশনের কাছে দাবি তো আছেই আমাদের। মুসলমান আসতে পারবে না। কোন কোন দেশ থেকে? 3টে দেশ, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ। ঠিক আছে? তো এই ধরনের একটা বিশেষ ধর্মের জন্যে, বিশেষ ধর্মের মানুষকে কেন্দ্র করে একটা আইন আনাটা, এটা সংবিধান বিরোধী। সেদিনও বলেছে, আগে বলেছে। নাগরিক আইন স্বাধীনতার পর থেকে 1955 সালে আইন তৈরি করেছে কংগ্রেস সরকার। সে আইন অনুযায়ী এতদিন ধরে নাগরিকত্ব দিয়েছে লোকে। আজও সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মনে করে দিতে পারে। কেন্দ্র সরকার একটা নির্দেশ দিয়ে দেখ, তোমরা তোমাদের মতো দিতে থাকো, হয়ে গেল গল্প শেষ। তার জন্য ঘটা করে আজ না কাল, কাল না পরশু, এসব গল্প করার মধ্য দিয়ে মূল যে লক্ষ্যটা, সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি করা। কোনো মুসলমান ভারতবর্ষের বলেনি, আমি এটা নিরপেক্ষভাবে বলছি, ভারতবর্ষের কোনো মুসলমান বলেনি যে বিদেশে অত্যাচারিত কাউকে এ সরকার নাগরিক না দেখ। এ কথা কিন্তু ভারতবর্ষে কোনো মুসলমান বলেনি। খামোখা মুসলমানদের জন্যে যারা অত্যাচারিত, মুসলমান বাদ দিয়ে সব অত্যাচারিত লোককে আশ্রয় দেবে। কিন্তু সেখানেও মেনশন করা আছে 3টে দেশ। চীন থেকে অত্যাচারিত হয়ে যদি টিবেটান ভারতবর্ষে ঢোকে, তাহলে কি জায়গা দেওয়া হবে? শ্রীলঙ্কা থেকে অত্যাচারিত তামিল যদি ঢোকে, তাহলে কি জায়গা দেওয়া হবে, নাগরিকতা দেওয়া হবে? এগুলো গল্পটা হচ্ছেই এটাকে একটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে রূপান্তরিত করে, না তো সরকার আরামসে দিতে পারে নাগরিকত্ব, আরামসে। বাজার গণনার কোনো দরকার নেই। 5 বছর আগে আইন পাস হয়ে গেছে। কিন্তু আবার বলছি,
একটা বিশেষ ধর্মের মানুষকে টার্গেট করে কোনো আইন ভারতবর্ষের সংবিধানের সম্মত নয়। তার নানা ওরা যুক্তি দিয়ে করতে পারে, কিন্তু মনে করেন আজকে পাকিস্তানে মুসলমান হওয়া সত্ত্বেও আহমাদিয়া যারা, তাদের উপর অত্যাচার হয়, কোনো জায়গায় শিয়ার উপরে হয়, তারা যদি আসে পাকিস্তানের শিয়া মসজিদেও বোমা বিস্ফোরণ হচ্ছে, তারা যদি আসে কি করবে? সেই জন্যে কোনো টার্গেটেড লেজিসলেশন, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে একটা আইন, এটা গণতন্ত্রের জন্য কখনো হওয়া উচিত নয়। সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেছে, জানি না রাজ্য কেন দিচ্ছে না, আর রাজ্যকে কেন দিচ্ছে না, রাজ্য জানে আর কেন্দ্র জানে, কারণ আমাদেরকে তো এর মধ্যে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। দিল্লিতে আমরা তো আছি, রাজ্যসভাকে আগেও বলেছি কেন টাকা দিচ্ছে না, আমাদের তো সঙ্গে নিন, দেখুন টাকা আদায় করার জন্য আমাদেরও প্রচেষ্টা কতটা হতে পারে। মাঝখান থেকে গরিব মানুষ মরছে, মোদি আর দিদি কে আগে কে পিছিয়ে, হাম কিসি সে কম নেই। মোদি আর দিদির এই লড়াইয়ে বাংলার সাধারণ গরিব মানুষরা 100 দিনের কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, এটা দুর্ভাগ্য। সারা ভারতবর্ষের সব রাজ্যে 100 দিনের কাজের সুযোগ পাচ্ছে, ভারতবর্ষের সব রাজ্যে 100 দিনের কাজের অধিকার পাচ্ছে গরিব মানুষরা, বাংলা বাদ দিয়ে। কেন? দিদি আর মোদি এ বলছে আমি কম নয়, ও বলছে আমিও কম নয়, এ হাম কিসি সে কম নেই। এই লড়াইয়ের নারেগার কাজ আটকে গিয়ে গরিব মানুষের